শুভ অপরাহ্ন শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও এটি নিম্ন মাধ্যমিক সংযুক্ত। আহ উল্লেখ্য, আমাদের বিদ্যালয়টি ঢাকা জেলার তেজগাঁও থানা শিক্ষা অফিসের আওতাভুক্ত। সপ্তম শ্রেণী, দুঃখিত, অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে গণিতের যে অধ্যায়টি আলোচনা করব সে অধ্যায়টির নাম হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে? এবং প্যাটার্ন অধ্যায়টির উপর ইতিমধ্যে আমি 3টি অনলাইন ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরেও আমি তোমাদের পাশে সবসময় আছি। আজ আমরা প্যাটার্ন অধ্যায়টির চতুর্থ ক্লাস তোমাদের সাথে ক্লাসের বিষয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই একটু খাতা কলম সাথে নিয়ে বসো এবং স্লাইডের দিকে একটু মনোযোগ দাও। এই যে আজকে এই যে অষ্টম শ্রেণী, বিষয় গণিত, ব্র্যাকেটে পাটিগণিত। পাটিগণিত কথাটি এজন্য লিখেছি যেহেতু প্রথম অধ্যায় যা যা প্যাটার্ন নামে পরিচিত সেটি গণিত শাস্ত্রের পাটিগণিত শাখার অন্তর্ভুক্ত একটি অধ্যায়, সেজন্য আমি পাটিগণিত কথাটি উল্লেখ করেছি। এই যে প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে প্যাটার্ন। আমার নাম এবং পরিচয় আমি আগেই বলেছি, তারপর তোমরা স্লাইডে দেখো যে আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাহলে আমরা আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। এই যে প্রথম অধ্যায় প্যাটার্ন। এই যে প্যাটার্নে দেখো কি লেখা। প্রথম এই বর্গ। সপ্তম শ্রেণীতে তোমরা যখন পড়তে তখন কিন্তু এই বর্গ এবং বর্গমূলের সাথে তোমাদের পরিচয় ঘটেছে। শুধু পরিচয় কেন, এই বর্গের ধারণা তোমরা সম্ভবত চতুর্থ শ্রেণী থেকেই তোমরা পেয়েছো। বর্গটা আসলে আর কিছুই না, যে বর্গ তোমরা জানো যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকেই বর্গ বলে। আচ্ছা, এখানে আমরা এটি হচ্ছে যে জ্যামিতিতে তোমরা বর্গ অধ্যায়টি বর্গ বিষয়টি পড়েছো। এবার তোমাদেরকে যে জিওমেট্রিক প্যাটার্নে আজকে বর্গের ব্যাপারটা বুঝাবো। দেখো, যদি একই জাতীয় ব্যক্তি, বস্তু, সংখ্যা বা কোনো কিছুকে এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকটি সারিতে ওই একই শ্রেণীভুক্ত উপাদান সমূহ সমান সমান সংখ্যক বার বিদ্যমান এবং প্রত্যেক সারিতে ওই শ্রেণীভুক্ত উপাদানের সংখ্যা মোট সারি সংখ্যার সমান, তাহলে বুঝতে হবে ওই একই জাতীয় ব্যক্তি, বস্তু, সংখ্যা বা কোনো কিছু বর্গাকারে সাজানো আছে। বিষয়টি কি বোঝা গেল? বিষয়টি মনে হয় পরিষ্কার হয়নি। আচ্ছা, এখানে আমি অবশ্যই আমি উদাহরণ এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব। তার আগে আমি বলি যে তোমরা যখন মনে করো যে বাগান, কেউ কেউ বাগান করেছো কিনা জানি না। যেমন একজন যে কৃষক যখন বাগানে গাছ লাগায়, চারা গাছ লাগায়, তখন কিন্তু অনেক সময় সে কিন্তু কি করে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু গাছগুলোকে কিন্তু লাগানো হয়। আবার মনে করো যে শুধু বাগানের কথা বলছি কেন, যে এই যে তোমরা অবশ্যই যে সমাবেশে নিশ্চয়ই অংশগ্রহণ করো এবং সমাবেশে অংশগ্রহণ করার পর তোমরা অবশ্যই যে এক একটা রোত অনুযায়ী তোমরা কিন্তু লাইন ধরে কিন্তু দাঁড়াও দাঁড়াও কিনা। হ্যাঁ, এখন এখানেও হচ্ছে যে, এবং সেটা তোমরা অবশ্যই একটি সারিবদ্ধভাবেই কিন্তু তোমরা দাঁড়াও। এখানেও সারিবদ্ধভাবেই ভাবে এখানে যে চারা গাছ হতে, এখন জিনিসগুলো চারা গাছ হতে পারে, জিনিসগুলো শিক্ষার্থী হতে পারে, অথবা দেখা গেছে যে জিনিসগুলো হয়তো বা একই জাতীয় পেন্সিল হতে পারে, কলম হতে পারে, অথবা একই জাতীয় সংখ্যাও হতে পারে। আচ্ছা, এখন তোমরা একটু কিন্তু সেটি শুধু সারিবদ্ধভাবেই দাঁড় করানো হয় না, এবং এবং একটা সারিতে ওই উপাদানটি যতটা থাকে অন্য সারিতেও গুলোতে প্রত্যেকটিতেও ঠিক ততটাই থাকে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে
একটা সারিতে ওই উপাদান যতটা থাকে, সারির সংখ্যা যদি আমি গুনি যে কয়টি সারি, তাহলে দেখব যে ওই একটা সারিতে যতটি চারা গাছ বা যতজন শিক্ষার্থী থাকে, মোট সারি সংখ্যাও ঠিক ততটি হয়। তাহলে এভাবেই কিন্তু দেখা যায় যে বর্গাকারে সাজানো হয়। আচ্ছা, এখন তোমরা একটু দেখো নিচের দিকে। এই যে মনে করি একটি মাঠে কতগুলো চারা গাছকে এমন ভাবে রোপণ করা হলো যেন প্রত্যেকটি সারিতে 8টি চারা গাছ বিদ্যমান থাকে এবং সারির সংখ্যাও 8 হয়। উল্লেখ্য, সারি ও স্তম্ভ বরাবর দুটো চারা গাছকে সমান দূরত্বে, পরপর দুটো চারা গাছকে সমান দূরত্বে স্থাপন করতে হবে। আচ্ছা, এখন তাহলে দেখো যে এবার একটি সারিতে চারা গাছের সংখ্যা কত? 8। আর এখানে কি বলা হচ্ছে, যেহেতু একটা সারিতে 8টা চারা গাছ এবং সারির সংখ্যাও কিন্তু 8 হতে হবে, তাহলে সারির সংখ্যা যদি 8 হয়, তাহলে আমরা ঐকিক নিয়মে দেখি 8টি সারিতে কতটি চারা গাছ আছে। এই যে 8টি সারিতে চারা গাছের সংখ্যা 8 গুণ 8 সমান 64। ঠিক আছে, তাহলে এই 64টি চারা গাছকেই কিন্তু দেখা যায় সারিবদ্ধভাবে বর্গাকারে সাজানো হয়েছে। আচ্ছা, এবার দেখো, সুতরাং মাঠটিতে 64টি চারা গাছকে বর্গাকারে সাজানো হয়েছে এবং চিত্র হতে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। উল চিত্রে চারা গাছগুলোকে গোল চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন তোমরা আমরা এবার চিত্রটার দিকে তাকাই। তাহলে তার আগে আমরা একবার দেখি একটি সারিতে কি 8টি চারা গাছ, আবার 8টা সারিতে 8 8 64। আমরা চিত্রের সাহায্যে এই ফিগারটা মিলাবো। আর আরেকটা দেখবো, সেখানে প্রত্যেকটা সারিতে 8টি চারা গাছ আছে কিনা, সারির সংখ্যা 8 কিনা, এবং সারি ও স্তম্ভ বরাবর দুটো চারা গাছের সমান দূরত্বে স্থাপন করা হয়েছে কিনা। এই বিষয়গুলো আমরা চিত্রে খেয়াল করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা চিত্রটি লক্ষ্য করি। এই যে চিত্রটিতে আমি আগেই বলেছি যে এই চারা গাছগুলোকে, এই যে এখানে যে গোল চিহ্নগুলো আর কিছুই না, এখানে ওই চারা গাছগুলো অবস্থানকে এখানে গোল চিহ্ন দিয়ে দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই যে এখন দেখো, এই যে সারি, এখন সারি কোনগুলোকে বলে আর কলাম কোনগুলোকে বলে সেটা তোমরা হয়তো জেনে থাকবে। কারণ এই যে মনে করো যে একটা ছক যদি আঁকা হয়, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আড়াআড়ি যে অংশগুলো হচ্ছে সব সারি, আর লম্বালম্বি অংশগুলো কলাম। আচ্ছা, এইখানে তোমরা দেখো, এই যে এই যে এই যে এই যে দেখো আমার এই যে পয়েন্টারটা দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এবং এখানে দেখো এই যে যে এই লাইনটার মধ্যে দেখো যে যে প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই অনুভূমিক ভাবে যে লাইনটা যে চলে গেছে, এটা কিন্তু অবশ্যই একটি সারি। এবং আমি আগেই বলেছি যে চারা গাছগুলোকে অবস্থানকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো যে প্রথম লাইন বা প্রথম সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে 8টি। এবার দ্বিতীয় সারিটির দিকেও দেখো, এই যে এবং দেখো যে সারিটি কি কোন দিক থেকে, বাম দিক থেকে কিন্তু ডান দিকে দিকে কিন্তু গিয়েছে। ঠিক আছে, আবার দেখো দ্বিতীয় সারিটাও বাম থেকে, মানে যে রেখাংশগুলো তোমরা দেখতে পাচ্ছ যে বাম থেকে ডান দিকে গিয়েছে, তারা হচ্ছে সারি। এবং দেখো যে দ্বিতীয় সারিতে 1 2 3 4 5 6 7 8। এবার দেখো দ্বিতীয় সারিতেও কিন্তু 8টি চারা গাছ আছে। এবার তৃতীয় সারিতে দেখো 1 2 3 4 5 6 7 8। তৃতীয় সারিতেও 8টি চারা গাছ। তারপর চতুর্থ সারিতেও তোমরা গুনো, 1 2 3 4 5 6 7 8। এবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেকটা সারিগুলো চারা গাছ আলাদা আলাদা ভাবে গুনলে দেখবা এখানে কিন্তু সবগুলোতে 8টি করে চারা গাছ আছে। তাহলে বোঝা গিয়েছে যে প্রত্যেকটি সারিতে 8টি চারা গাছ কিন্তু আছে। আচ্ছা, এবার দেখো যে আহ, এবার সারির সংখ্যাও দেখো, এই যে দেখো 1, এই যে পয়েন্টারটা দিয়ে 1, তারপর যে 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকটি সারিতে যেমন 8টি চারা গাছ আছে, আবার সারির সংখ্যাও কিন্তু এখানে 8 হয়েছে। ঠিক আছে, আবার দেখো স্তম্ভের ব্যাপারটাও দেখো, এই যে স্তম্ভ। আচ্ছা, এখানে যেমন সারিগুলো যেমন সব এই যে আড়াআড়ি সমস্ত লাইনগুলো সারি, আর লম্বালম্বি লাইনগুলো হচ্ছে কলাম। এই যে দেখো প্রথম কলাম 1 2 3 4 5 6 7 8। দেখো
আবার দ্বিতীয় কলামেও দেখো 1 2 3 4 5 6 7 8। তৃতীয় কলাম 1 2 3 4 5 6 7 8। চতুর্থ কলাম দেখো 1 2 3 4 5 6 7 8। পঞ্চম কলামেও ঠিক একইভাবে 8টি, ষষ্ঠ কলামেও 8টি, সপ্তম কলামেও 8টি, অষ্টম কলামেও 8টি। দেখো কলামগুলোতেও কিন্তু ঠিক ওখানেও কিন্তু 8টি চারা গাছ আছে। আবার দেখো এই যে ভালো করে দেখো, এই যে এবার সারি বরাবর দেখো যে কোনো একটি সারি, মনে করো প্রথম সারি বরাবর দেখো যে পরপর প্রথম আর দুটো দ্বিতীয় চারা গাছ যতটা দূরত্বে, দ্বিতীয় থেকে তৃতীয় চারা গাছ ততটা, তৃতীয় থেকে চতুর্থ ততটা, চতুর্থ থেকে পঞ্চম ততটা, পঞ্চম থেকে ষষ্ঠ ততটা, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম চারা গাছও ততটা। আবার দেখো যে কলাম বরাবরও দেখো প্রথম, দেখো এই যে প্রথম চারা গাছ থেকে এই যে প্রথম সারির দিকে তাকাও, প্রথম দুটো চারা গাছ যতটা দূরত্বে আছে, আবার দেখো যে এখানে কলাম বরাবর দেখো যে কোনো দুটো চারা গাছও ঠিক ততটাই দূরত্বে আছে। তাহলে এবং দেখো এগুলো ভালো করে তুমি যদি গুনো, দেখো যে যে তাহলে মোট চারা গাছ হচ্ছে কি 64টা। তাহলে তোমরা এই ছবিটা দেখেও বুঝতে পারছো যে এই 64টি চারা গাছকে এখানে বর্গাকারে সাজানো হয়েছে। ঠিক আছে, এবং চারা গাছগুলো আর কিছুই না, এই গোল চিহ্নগুলোই চারা গাছের অবস্থানকে নির্দেশ করছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে বর্গাকারে সাজানো বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তার মানে প্রথম কথা হচ্ছে যে আমরা যে উপাদানগুলোকে বর্গাকারে সাজাবো, প্রথম কথা উপাদানগুলো একই শ্রেণীভুক্ত হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে একটি সারিতে যতটি ওই উপাদান থাকে, অন্য সারিগুলোতেও ঠিক ততটি উপাদান থাকবে। তারপর তারপরে তৃতীয় কথা হচ্ছে যে একটি সারিতে, প্রত্যেকটি সারিতে অর্থাৎ প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক যতটি ওই উপাদান থাকে, মোট সারির সংখ্যাও ঠিক তাই হবে। এরপর আরো যেটা কথা আছে যে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটি সারিতে এবং দেখা যাবে যে এই যে এ, যে যে ওই উপাদানগুলো একটা যে কোনো প্রত্যেকটি সারিতেই দেখা যাবে যে পরপর দুটো উপাদান সমান দূরত্বে থাকবে, আবার প্রত্যেকটা কলামেও পরপর দুটো উপাদান সমানভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এই এই বিষয়গুলো যদি যদি মেনে চলা হয় তাহলেই বোঝা যাবে যে ওই বস্তুগুলোকে বর্গাকারে সাজানো হয়েছে। ঠিক আছে, তাহলে বর্গাকারে সাজানো বিষয়টি তোমরা পরিষ্কারভাবে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যদিও এখানে একটু লাইন এরিয়ার জন্য কোনোটা হয়তো একটু ছোট বড় হচ্ছে, কিন্তু আসলে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটাই মানে বর্গাকারে কিন্তু সাজে। এবং দেখো এই যে বর্গাকারে সাজানোর পর এই যে যে এই যে দেখো ওই যে একদম ওই যে উপরের লাইনটি, একদম বামের লাইনটি, নিচের লাইনটি এবং একদম ডানের লাইনটি, দেখো যে এই চারটি রেখাংশ বা চারটি লাইন মিলে কিন্তু একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এবং দেখবো বর্গক্ষেত্রটি দেখো 1 2 3 4 5 6 7। আবার দেখো আবার এবার যে কোনো কলাম বরাবর গুনি 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল কিন্তু 49টা কিন্তু বর্গক্ষেত্রে কিন্তু এই মূল বর্গক্ষেত্রটি এই 49টা বর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে। এবং প্রত্যেকটা বর্গক্ষেত্র কিন্তু ছোট ছোট বর্গক্ষেত্রগুলো প্রত্যেকটা একদম হুবহু একই আকৃতির হবে। এখন এই আলোচনাটা এবং এই বিষয়টা বলার অর্থ হচ্ছে যে এইটার সাথে আমরা আরেকটি বিষয় আমরা একটু পরে এক্ষুনি আমরা দেখতে পাবো। এই যে এখন ম্যাজিক বর্গ, একটু আগে তোমরা কি দেখলে, দেখলে যে 64টি চারা গাছকে বর্গাকারে সাজানো হয়েছে। এবং এবং একটা ব্যাপার তোমরা হয়তো খেয়াল করেছো যে ওই মূল যে বর্গক্ষেত্রটি, ওটি কিন্তু 7টি সব শুদ্ধ কিন্তু মানে দেখা যায় প্রত্যেকটি সারি বরাবর 7টি বর্গক্ষেত্র, আবার প্রত্যেকটি কলাম বরাবর বা স্তম্ভ বরাবর 7টি বর্গক্ষেত্র। আর সাথে সাথে 7 গুণ করলে দেখবা যে ওটাতে 49টা বর্গক্ষেত্র রয়েছে এবং প্রত্যেকটি বর্গক্ষেত্র সমান। যদি এ ধরনের কোনো বর্গক্ষেত্রকে এভাবে এবং এবং এরূপ মূল বর্গক্ষেত্রটিকে আসলে ম্যাজিক বর্গ বলে। আচ্ছা, এবার দেখো এখানে ম্যাজিক বর্গের কনসেপশনটা। মনে করি একটি বর্গক্ষেত্রকে এমন কতগুলো বর্গক্ষেত্রে বিভক্ত করা হলো যেন যে কোনো দুটি বিভক্ত বর্গক্ষেত্র পরস্পর সমান হয়। আচ্ছা, মানে মূল বর্গক্ষেত্রটাকে যতগুলো বর্গের ক্ষেত্রে বিভক্ত করবা, যে কোনো দুটো বর্গক্ষেত্র তুমি যদি তুলনা করো দেখবা প্রত্যেকটাই কিন্তু পরস্পর সমান হবে। আচ্ছা, এরপরে দেখো
সেটা তখনই সম্ভব যদি মূল বর্গক্ষেত্রটির একটি বাহুকে যতটি সমান অংশে বিভক্ত করা হয়েছে অন্য তিনটি বাহুকে ঠিক ততটি সমান অংশে বিভক্ত করা হয়ে থাকে। তোমরা জানো বর্গক্ষেত্র এক প্রকার চতুর্ভুজ এবং বর্গক্ষেত্রে চারটি বাহু বিদ্যমান। তাহলে একটি বাহুকে আমি যদি মনে করো যে সমান চারটি অংশে বিভক্ত করি, তাহলে অন্য তিনটি বাহুকেও আমাকে সমান চারটি অংশে সে সে চার চার ভাগে বিভক্ত করতে হবে। কখনোই কম বেশি বিভক্ত করলে হবে না। এরপরে দেখো যে এখন মূল বর্গক্ষেত্রকে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান আকৃতির বর্গক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি বর্গক্ষেত্রকে যথাক্রমে এক থেকে ঠিক তত পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দিয়ে চিহ্নিত করা হলো। আচ্ছা, এখন এবং দেখা যাবে যে যে এভাবে দেখা যাবে যে আহ, আহ, যে এই চারটি রেখাংশকে সমান অংশে বিভক্ত করার পর তখন দেখা যাবে যে ক্রম অনুযায়ী বিন্দুগুলোকে সব সংযুক্ত করতে হবে। সংযুক্ত করলে দেখা যাবে যে ওই বর্গক্ষেত্রটি সমান আকৃতির অনেকগুলো ছোট ছোট বর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে। এবার ওই ছোট ছোট বর্গক্ষেত্রের সংখ্যা আমরা কিন্তু গুনবো যেখানে কতটি বর্গক্ষেত্র আছে। তাহলে এবং প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমি একটা ধারাবাহিকতা বজায় করে এক থেকে তত পর্যন্ত সংখ্যা দিয়ে চিহ্নিত করব। আচ্ছা, এরপরে দেখো এখন স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে পুনর্বিন্যাস করতে হবে যেন প্রত্যেকটি সারি বরাবর অবস্থিত সংখ্যাগুলোর যোগফল প্রত্যেকটি স্তম্ভ বরাবর অবস্থিত সংখ্যাগুলোর যোগফল এবং প্রত্যেকটি কর্ণ বরাবর অবস্থিত সংখ্যাগুলোর যোগফল পরস্পর সমান হবে। এখন স্বাভাবিক সংখ্যাগুলো মনে করো যে একটি বর্গক্ষেত্রকে দেখা গিয়েছে যে মনে করো যে আমরা 25টি বর্গক্ষেত্রে বিভক্ত করলাম। তাহলে ওই বর্গক্ষেত্রগুলোকে অবশ্যই আমরা একটা লেভেলিং করব এবং 1 থেকে 25 পর্যন্ত লেভেলিং করব বা চিহ্নিত করব, যাতে এরপর কিন্তু আমরা আবার কি করব যে এভাবে চিহ্নিত করি কিন্তু আমাদের দায়িত্ব শেষ হবে না। তো এরপর করব কি যে সংখ্যাগুলোকে আমরা পুনর্বিন্যাস কিন্তু করব। কেন পুনর্বিন্যাস করব? যে কারণ পুনর্বিন্যাসটা এই জন্য করতে হবে এবং এমনভাবেই পুনর্বিন্যাসটা করতে হবে যে প্রত্যেকটা সারি বরাবর দেখতে হবে সংখ্যাগুলোর যোগফল যাতে একই হয়। আবার ঠিক আবার প্রত্যেকটা কলাম বরাবর সংখ্যাগুলোর যোগফলও যেন একই হয়। আবার দেখা যাবে যে প্রত্যেকটা কর্ণ বরাবর অবস্থিত সংখ্যাগুলোর যোগফলও যেন ঠিক সেম যেন হয়। যদি এভাবে আমরা বিন্যস্ত করতে পারি যে তাহলেই ওই মূল বর্গটিকে ম্যাজিক বর্গ বলে এবং ওই যোগফলটিকে ম্যাজিক যোগফল বলে। ঠিক আছে, এখন একটি ম্যাজিক বর্গের বাহু সমূহে প্রত্যেকটিকে যতটি অংশে বিভক্ত করা হয় ম্যাজিক বর্গটিকে ঠিক তত ক্রমের ম্যাজিক বর্গ বলা হয়। আচ্ছা, এখন এই যে ম্যাজিক বর্গ সম্পর্কে এই যে বিশ্লেষণটি এটি আরো সুস্পষ্ট হবে এবার আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি দেখাই। এই যে উদাহরণের সাহায্যে ম্যাজিক বর্গের ব্যাখ্যা। এই যে দেখো, এখানে তোমরা দেখো যে একটি বর্গ কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে দেখো বর্গটির দেখো উপরের আর নিচের বাহুকে দেখো, এই যে এই লম্বা টান দিয়ে দেখো যে আগে আমি কি করেছি উপরের বাহুটিকেও সমান 3 ভাগে ভাগ করেছি, নিচের বাহুটিকেও সমান 3 ভাগে ভাগ করেছি। তাহলে উপরের বাহুটি 3টি রেখাংশে বিভক্ত হলো, নিচের বাহুটিও 3টি রেখাংশে বিভক্ত হলো। এবার উপরের বাহু যে এই যে একদম যে যে বাম একদম প্রথম রেখাংশের শেষ প্রান্ত বিন্দুর সাথে এই যে নিচের বাহুটি প্রথম রেখাংশের শেষ প্রান্ত বিন্দু এই যে স্কেল দিয়ে আমি সংযোজন ঘটালাম। এবার উপরের যে বাহুটির দ্বিতীয় রেখাংশের শেষ প্রান্ত বিন্দুকে এবার নিচের বাহুটির দ্বিতীয় রেখাংশের শেষ প্রান্ত বিন্দুর সাথে স্কেল দিয়ে কিন্তু এভাবে লম্বালম্বি সংযুক্ত করলাম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বর্গটি 3টি আয়তক্ষেত্রে কিন্তু বিভক্ত হয়েছে। এইবার যে কাজটি আমি করব, যেমন উপরের আর নিচের বাহু দুটোকে যেমন সমান 3টি অংশে বিভক্ত করেছি, এখন বামের আর ডানের বাহু দুটোকেও আমি সমান 3টি অংশে বিভক্ত করব। ঠিক আছে, এবং বিভক্ত করার পর এই যে দেখো, এই যে দেখো এই যে উপরেরটিকে এই বামের বর্গক্ষেত্রটির এই যে এই নিচের প্রান্ত প্রথম রেখাংশের নিচের প্রান্ত বিন্দুর সাথে ডানের দুঃখিত এই যে বামের বাহুটির প্রথম রেখাংশের নিচের শীর্ষবিন্দুর সাথে এই ডানের যে
বাহু তার প্রথম রেখাংশের নিচের শীর্ষবিন্দুকে যেভাবে স্কেল দিয়ে সংযোগ করলাম, তারপর ঠিক একইভাবে যে দ্বিতীয় রেখাংশটি বামের দ্বিতীয় রেখাংশের নিচের প্রান্ত বিন্দুর সাথে ডান দিকের বাহুর দ্বিতীয় রেখাংশের নিচের প্রান্ত বিন্দুকে আমি স্কেল দিয়ে কিন্তু সংযোজন করলাম। ঠিক আছে, তাহলে দেখো যে এই বর্গটি যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো যে এই মূল যে বর্গক্ষেত্রটি এটি 9টি ছোট ছোট বর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমি একটা ক্রম অনুযায়ী এক থেকে, যেহেতু এখানে 9টি বর্গক্ষেত্র পাওয়া গেছে, তাহলে বর্গক্ষেত্রগুলোকে যথাক্রমে 1 থেকে 9 পর্যন্ত এভাবে চিহ্নিত করি। প্রথম বর্গক্ষেত্রটিকে এই যে 1 দিয়ে চিহ্নিত করলাম, দ্বিতীয় বর্গক্ষেত্রটিকে 2, তৃতীয় বর্গক্ষেত্রটিকে 3, চতুর্থ বর্গক্ষেত্রটিকে 4, পঞ্চম বর্গক্ষেত্রটিকে 5, ষষ্ঠ বর্গক্ষেত্রটিকে 6, সপ্তম বর্গক্ষেত্রটিকে 7, অষ্টম বর্গক্ষেত্রটিকে 8 এবং শেষ নবম অর্থাৎ শেষ বর্গক্ষেত্রটিকে 9 দিয়ে আমি চিহ্নিত করলাম। ঠিক আছে, প্রত্যেকটি বর্গকে আমি এই যে ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিত করলাম এবং চিহ্নিত করার সময় 1 থেকে কিন্তু আমরা চিহ্নিত করা শুরু করলাম। ঠিক আছে, এবং এখানে কিন্তু অবশ্যই আমাকে 1 থেকে চিহ্নিত করতে হবে, মাঝখান দিয়ে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে চিহ্নিত করা যাবে না, এবং আমাকে অবশ্যই সেটিকে প্রথমবার আমাকে অবশ্যই সেটিকে মানে এই ক্রমিক ধারাবাহিকতা অনুযায়ী চিহ্নিত করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে এই বর্গক্ষেত্রটিকে আমি 9টি বর্গক্ষেত্রে ভাগ করলাম এবং বর্গক্ষেত্রগুলোকে আমি একটা ধারাবাহিকভাবে 1 থেকে 9 পর্যন্ত চিহ্নিত করলাম। তাহলে এটি হচ্ছে যে চিত্র 1। ঠিক আছে, এবার দেখো যে চিত্র 2 আমি কি করছি। এই যে চিত্র 1-এ দেখো প্রথম চিত্রে একটি বর্গক্ষেত্র দেখানো হয়েছে। প্রথম বর্গক্ষেত্রটির 4টি বাহুকেই সমান 3টি অংশে, এই যে উপরে যে বাহুটিকে, যে এটাকে 1 2 3, এই যে দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে পয়েন্টটা দিয়ে উপরের বাহুটিকে দেখাচ্ছি, উপরের বাহুটিকে এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত, তারপর একটা ভাগ, আবার এইখান থেকে এই পর্যন্ত যে রেখাংশটি এটি একটি ভাগ, আবার এখান থেকে এটি আরেকটি ভাগ। তাহলে উপরের যে বাহুটিকে 1 2 3, 3টি রেখাংশে কিন্তু বিভক্ত করেছি। শুধু উপরেরটিকেই বিভক্ত করিনি, আবার নিচেরটিকেও দেখো, এই যে নিচের রেখাংশটিকেও, এই যে এখান থেকে এই পর্যন্ত প্রথম ভাগ, এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় ভাগ, আবার এখান থেকে এই পর্যন্ত তৃতীয় ভাগ। তাহলে নিচের যে বাহুটিকেও আমি 1 2 3, 3টি রেখাংশে কিন্তু বিভক্ত করেছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো যে এবং আচ্ছা এবার দেখো যে উপরের আর নিচের সংশ্লিষ্ট বিন্দু, আচ্ছা যেমন এই যে এটার সাথে এটা তো আগে থেকেই সংযুক্ত, এই যে তাইলে এই বিন্দুর সাথে এই বিন্দু এই যে সংযুক্ত করেছি স্কেল দিয়ে, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু স্কেল দিয়ে সংযুক্ত করেছি। আচ্ছা এরপরে আবার দেখো যে আবার শুধু যে উপরেরটা নিচেরটি সংযুক্ত করেছি তা নয়, আমি বামের আর ডানের যে বাহু দুটোকেও ঠিক আমি সমান 3টি অংশে বিভক্ত। এই যে এখানে ফোটাই, যে এই যে বামের বাহুটির দিকে তাকাও, 1 2 3, 3টি অংশে বিভক্ত, আবার ডানের বাহুটির দিকে 1 2 3, 3টি অংশে বিভক্ত। এবার দেখো যে এবার এই শীর্ষবিন্দুর সাথে একদম এই যে আড়াআড়ি ভাবে বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত করেছি, আবার এই শীর্ষবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দুকে আড়াআড়ি সংযুক্ত করেছি। ঠিক আছে, তাইলে উপরের আর নিচের বিন্দুগুলোকে আমি লম্বালম্বি যুক্ত করেছি, আর বামের আর ডানের গুলোকে আমরা ক্রম অনুযায়ী আড়াআড়ি সংযুক্ত করেছি। দেখো 9টি বর্গক্ষেত্র কিন্তু গঠিত হয়েছে এবং দেখো যে যথাক্রমে 1 থেকে 9 পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, চিহ্নিত করেই কিন্তু আমাদের কাজ শেষ হবে না। তবে আমাদের কাজটা ঠিক মতো করতে হবে, যে এবং দেখা যাবে যে আমি প্রথমেই বলেছি যে 4টি রেখাংশটিকেই সমান সংখ্যক ভাগে ভাগ করতে হবে এবং সংশ্লিষ্ট বিন্দুগুলোকে ঠিকমতো সংযোজন করে আমাকে একই আকৃতির দেখতে হবে যে কয়টি বর্গক্ষেত্র হয়েছে। ঠিক আছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ধারাবাহিকতা বজায় রেখে 1 থেকে তত পর্যন্তই সংখ্যা চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এবার তোমরা একটু দেখো, এবার এই বর্গটিকে পাশের চিত্রে আবার দেখো, এই যে এই বর্গটিকে আমি আবার আঁকলাম এবং এই বিভক্ত করা বর্গক্ষেত্রটি আমি আবার দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এখন প্রথমবার
যখন আমি কি করেছি যে এই বর্গগুলোকে একদম ধারাবাহিকতা বজায় রেখে একদম বাম, প্রথমে দেখা গেল যে একদম বাম, একদম উপরে, একদম সবার উপরে বাম থেকে ডানে লিখেছি, আবার এক ঘর নিচে নেমে 4, 4, 5, 6, 7, 8, 9 এভাবে কিন্তু আমি করেছি। কিন্তু এখন আমি যে কাজটি আমি করব সেটি হচ্ছে এই যে এই 1 থেকে 9 এগুলোকে আমি এখন ধারাবাহিকভাবে কিন্তু আমি করব না। এগুলোকে এমন ভাবে ভাবে আমাকে সাজাতে হবে যে যাতে মানে এই প্রত্যেকটা সারি, এই যে আমি আগেই সারি, এই যে যেমন এই যে এইটা হচ্ছে প্রথম সারি, এটি দ্বিতীয় সারি, এটি হচ্ছে তৃতীয় সারি। প্রথম সারিতে সারি সংখ্যাগুলো, অবস্থানরত সংখ্যাগুলো যোগফল যা হবে, দ্বিতীয় সারিতে অবস্থানরত সংখ্যাগুলো যোগফল তাই হবে, এবং শেষ সারিতে অবস্থানরত সংখ্যাগুলো যোগফল তাই হবে। এবং প্রত্যেকটি সারির ক্ষেত্রে যোগফল যা হবে, প্রত্যেকটা কলমের ক্ষেত্রেও যোগফল ঠিক তাই হবে। আবার আবার দেখো এই যে তোমরা নিচের ক্লাসে চতুর্ভুজের কর্ণ জানো, যে একটি চতুর্ভুজের যে কোনো দুটো বিপরীত শীর্ষবিন্দু সংযোজক রেখাংশকে কর্ণ বলে। তাহলে এই যে এইটা, এই যে এইভাবে যদি আমি যদি কোনাকুনি সংযুক্ত করি একটা কর্ণ হবে। এবং কোনাকুনি ভাবে তুমি যদি দেখো, দেখবা যে এই বর্গ গে 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 অবস্থিত সংখ্যা, এই বর্গে অবস্থিত সংখ্যা আর এই বর্গে অবস্থিত তিনটি সংখ্যার যোগফল ওই সারি এবং কলামের ক্ষেত্রে যে যোগফল এসেছিল ছিল সেটি সমান হবে। এবং দ্বিতীয় যে কর্ণ, এই যে যেমন উপরে ডান দিক থেকে নিচে বাম দিকে যে কোনাকুনি ভাবে অবস্থিত সংখ্যাগুলোর যোগফলও ঠিক সেম হবে। ঠিক আছে, এখন সেটা একটু দেখো, তোমরা মডেলটির দিকে একটু তাকাও। এই যে এখন দেখো যে 2 আগে কোথায় ছিল, যে এই যে প্রথম সারির দ্বিতীয় ঘরে ছিল, কিন্তু এখন 2কে আমি এনেছি প্রথম সারির প্রথম ঘরে। এরপর প্রথম সারির দ্বিতীয় ঘরে আগে 2 ছিল, কিন্তু এখন প্রথম সারির দ্বিতীয় ঘরে এই যে এই 9কে আমি সরিয়ে এই যে এখানে এনেছি। আবার প্রথম সারির তৃতীয় ঘরে 3 ছিল, কিন্তু প্রথম সারির তৃতীয় ঘরে আমি 4 নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে দ্বিতীয় সারির প্রথম ঘরে 4 ছিল, এই যে দ্বিতীয় সারির এই যে প্রথম ঘরে 7। আচ্ছা এরপরে দেখো যে দ্বিতীয় সারির এই যে দ্বিতীয় ঘরটিতে 5 ছিল, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় ঘরটিতে 5, এটি 5 ছিল, 5ই আছে। এবার দ্বিতীয় সারি তৃতীয় ঘরটিতে 6 ছিল, এখন দ্বিতীয় সারি তৃতীয় ঘরটিতে এই যে এই তিনটিকে আমি এই জায়গায় নিয়েছি। এখন দেখো দুটি সারির মধ্যে তফাৎটা দেখো, এই যে এখানে 1 ছিল, 1-এর জায়গায় 2 এসেছে, 2-এর জায়গায় 9 এসেছে, 3-এর জায়গায় 4 এসেছে, 4-এর জায়গায় 7 এসেছে, 7-এর জায়গায় 5 এসেছে, 6-এর জায়গায় 3 এসেছে। এবার তৃতীয় সারিটি দেখো, তৃতীয় সারিতেও দেখো যে 7 ছিল, 6 এসেছে, মানে ওই যে 6 আগে আগের বর্গক্ষেত্রে 6 ছিল যে দ্বিতীয় সারি তৃতীয় ঘরে, এখন এটি এসেছে তৃতীয় সারি প্রথম ঘরে। তারপরে দেখো যে এখানে ওই যে 1 প্রথম সারি প্রথম ঘরে ছিল, সেটি এখন এসেছে তৃতীয় সারি দ্বিতীয় ঘরে। আর 9 যেখানে ছিল সেখানে না, 9 অবশ্য অবস্থান চেঞ্জ করেছে। আর তৃতীয় সারি দ্বিতীয় ঘরে আগে 9 ছিল, 9 অবস্থান চেঞ্জ করেছে, এবং তৃতীয় সারি দ্বিতীয় ঘরে এখন 8 এসেছে, যেটা আগে প্রথম চিত্রে তৃতীয় সারি দ্বিতীয় ঘরে ছিল। আচ্ছা এখন এভাবে সাজানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, আমি আগেই বলেছি। যে আমি বলেছি যে প্রত্যেকটি সারির ক্ষেত্রে যোগফল যা হবে, প্রত্যেকটা কলামের ক্ষেত্রেও যোগফল তাই হবে, ইভেন প্রত্যেকটা কর্ণের ক্ষেত্রেও যোগফল সেম হবে। আচ্ছা এখন তোমরা এটা একটু এবার একটু তোমরা চিত্রটির দিকে একটু দেখো। এই যে দেখো প্রথম সারিতে কি আছে, 2, 9, 4 কি কি আছে দেখো। আচ্ছা তার আগে দেখো দ্বিতীয় সেই ইনস্ট্রাকশনটা একটু দেখি। এই যে দ্বিতীয় চিত্রে সংখ্যাগুলোকে এমন ভাবে পুনর্বিন্যস্ত করা হয়েছে যেন প্রত্যেকটি সারি, প্রত্যেকটি স্তম্ভ এবং প্রত্যেকটি কর্ণ বরাবর সংখ্যাসমূহের যোগফল একই হয়। দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যোগফল হচ্ছে 15। এই যে দেখো সংখ্যাগুলো আগে কিভাবে বিন্যস্ত ছিল, এখন কিভাবে বিন্যস্ত করা হয়েছে, পুনর্বিন্যাস করে কি হয়েছে। এখন দেখো যে আমি কি বলেছি, প্রত্যেকটি সারি, প্রত্যেকটি স্তম্ভ এবং প্রত্যেকটি কর্ণ বরাবর যোগফলের সংখ্যা একই হয়। তাহলে এই যে দেখো প্রথম সারিতে কি 2, 9, 4 আছে, তাহলে এই তিনটা সংখ্যার যোগফলকে আমি এই যে এই বাইরে একটা তীর চিহ্ন কিন্তু দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে যে দ্বিতীয় সারিতে দেখো 7, 5, 3 আছে। ও আচ্ছা দুঃখিত, যে এখানে আমি দেখো 2 আর 9 যোগ 9 আর 2 11 আর 4 কিন্তু এখানে 15 হয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয় সারিতে কি কি সংখ্যা আছে, 7, 5, 3। তাহলে আমি এখানে তার আগে যোগফল লেখার আগে একটা অ্যারো সাইন দেই, ঠিক সেম অ্যারো সাইন। এবং দেখো যে 7, 5, 12 আর 3 15, এই যে এখানে 15 হয়েছে। এবার তৃতীয় সারিতে দেখো 6,
1 8, তাহলে যোগ করো 6 আর 1 7, 7 আর 8 যোগ করলে 15 হয়। এই যে আগে অ্যারো সাইনটা দেই, তাহলে এই যে 15। দেখো প্রথম সারিতেও যোগফল 15, দ্বিতীয় সারিতেও যোগফল 15, তৃতীয় সারিতেও যোগফল 15। তাহলে প্রত্যেকটা সারি যোগফল কিন্তু একদম সেম। এবং দেখা যায়, এবং আমাকে এবার দেখতে হবে যে প্রত্যেকটা কলামের যোগফল কত। এখন প্রথম কলামে কি আছে, কলামকেই বাংলায় স্তম্ভ বলে। দেখো 2 আর 7 9 আর 6 15। দেখো এই যে 15 হয়েছে। এবার দ্বিতীয় কলামটা দেখো 9 আর 5 14 আর 1 15। এই যে আমি আগে অ্যারো সাইন দেই, এই যে 15। এবার তৃতীয় কলামটি দেখো 4 3 8 আছে, আমি আগে এই যে তীর চিহ্ন দিয়ে যোগফলটিকে চিহ্নিত করব। 4 আর 3 7 আর 8 যোগ করলে 15। আচ্ছা, তাহলে দেখো এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, আবার প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, সবগুলোতে একই যোগফল এসেছে এবং প্রত্যেকবার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 15 এসেছে। তাহলে সারি আর কলামের সংখ্যাগুলো যোগফল হলো। এবার কর্ণ বরাবর, এখন এখানে প্রথম কর্ণে দেখো, প্রথম কর্ণটা শীর্ষবিন্দুটা কি বাম দিকে উপরে, এবং অন্য শীর্ষবিন্দুটা ডান দিকে নিচে আছে। তাহলে দেখো যে প্রথম কলামে কি কি সংখ্যা আছে, 2 5 8। এবার এই তিনটার যোগফলটিকে আমি একটু কোণাকুণি ভাবে দেখাই। আচ্ছা, আচ্ছা, একটু আমি আবার আচ্ছা রিপিট করছি। আচ্ছা দুঃখিত, আমি এই যে এই পাশেরটাকে 5 আর 4 9, 9 আর 6 15। এই যে মানে আমি দ্বিতীয় এই যে এই ওই কর্ণ বরাবর, মানে এই যে যে কর্ণের একটি শীর্ষবিন্দু ডান দিকে উপরে আর অন্য শীর্ষবিন্দুটি বাম দিকে নিচে, এই যে 4 আর 5 9 আর 6 যোগ করলে 15। এবার অপর কর্ণে কি কি সংখ্যা আছে দেখো, 2 5 8, 2 আর 5 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে হবে 15। এই যে দেখো আমি আগে অ্যারো সাইন দেই, এই যে 15। তাহলে দেখো এই যে প্রত্যেকটা সারি, এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তারপর যে প্রথম কর্ণ, দ্বিতীয় কর্ণ, প্রত্যেকটিতে সংশ্লিষ্ট যোগফলগুলো কিন্তু 15 হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাজিক বর্গে যে 9টি সংখ্যা আছে, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যাকে আমি এবার মানে একটা এমন ভাবেই সাজালাম যেন প্রত্যেকটি সারির যোগফল যা হবে, প্রত্যেকটি কলামের যোগফলও তাই হবে, এবং প্রত্যেকটি কর্ণ বরাবর সংখ্যাগুলোর যোগফলও তাই হবে। তাহলে বোঝা যাচ্ছে এই বর্গটি, এই যে এই বর্গটি, এই যে এই যে এই বর্গটি, এই যে বর্গ মানে এই বাউন্ডারি, এই যে গাঢ় নীল রঙের যে বাউন্ডারি দেওয়া যে যে বর্গটি, এটি অবশ্যই একটি ম্যাজিক বর্গ হবে। ঠিক আছে, তাহলে ম্যাজিক বর্গের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি বলতে পারো যে স্যার, আপনি কিভাবে বুঝলেন যে এভাবে যে সাজাতে হবে? সেটি অবশ্য এখন একটা ম্যাজিক বর্গের আওতাভুক্ত সংখ্যাগুলো কিভাবে সাজিয়ে ম্যাজিক বর্গ গঠন করা যায়, সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু আজকে তোমরা এই যে ম্যাজিক বর্গের বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং একটি কথা কিন্তু একটু বলে নেই, এখানে দেখো প্রত্যেকবার যোগফল কিন্তু 15 হয়েছে। তাহলে এখানে এই ম্যাজিক, তাহলে 15ই হচ্ছে এই ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল। ঠিক আছে, তার কারণ এখানে আড়াআড়ি ভাবেও 15 হয়েছে, লম্বালম্বি ভাবেও 15 হয়েছে, কোণাকুণি ভাবেও 15 হয়েছে। তাইলে এই যে ম্যাজিক বর্গটির ম্যাজিক যোগফল হচ্ছে 15। এই যে চিত্র 2। ঠিক আছে, এখন আমরা ম্যাজিক বর্গ সংক্রান্ত সূত্রে চলে যাব। এই যে দেখো, তার আগে দেখো যে সুতরাং অঙ্কিত বর্গটি একটি ম্যাজিক বর্গ, এবং এখানে ম্যাজিক যোগফল 15। এবং তোমরাও দেখেছো যে তোমরা যে সারি বরাবর যোগ করে, প্রত্যেকটি সারি বরাবর যোগ করেও যা হয়েছে, প্রত্যেকটি কলাম বরাবর যোগ করেও তাই হয়েছে, এবং প্রত্যেকটি কর্ণ বরাবর যোগ করেও দেখা যাচ্ছে যে যোগফল অভিন্ন হয়েছে। তাহলে দেখো যে যেহেতু উপরোক্ত বর্গটি সারি এবং স্তম্ভ উভয় বরাবর, আচ্ছা এখন এই বর্গটি অবশ্যই ম্যাজিক বর্গ, ম্যাজিক যোগফল 15। এখন তোমরা ছবিটাতে দেখেছো যে প্রত্যেকটি সারিতেই তেই দেখো যে 3টি বর্গ, আবার প্রত্যেকটি কলাম তোমরা যদি যদি পর্যবেক্ষণ করো, কলাম অর্থাৎ স্তম্ভ, তাও দেখবা যে প্রত্যেকটি স্তম্ভেও 3টি বর্গ। সুতরাং বর্গটি একটি 3 ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ম্যাজিক বর্গের কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে
প্রত্যেকটা কলামের বর্গের সংখ্যা সমান প্রত্যেকটা কলামের সারির সংখ্যা, প্রত্যেকটা কলামের বর্গের সংখ্যা সমান প্রত্যেকটি কর্ণ বরাবর বর্গের সংখ্যা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটি সারির বরাবর সংখ্যাগুলোর যোগফল যা হবে প্রত্যেকটি কলাম বরাবর সংখ্যাগুলোর যোগফল অভিন্ন হবে এবং প্রত্যেকটি কর্ণ বরাবর সংখ্যাগুলোর যোগফল একদম সমতা বজায় রেখেই চলবে। এবং দেখা যাবে যে প্রত্যেক একটি সারি, কোনো একটি বর্গের একটি সারি বা একটি কলামে যতটা বর্গ আছে সেটাই ওই তত ক্রমেরই ম্যাজিক বর্গ। আচ্ছা, যেহেতু একটু আগে দেখলা যে প্রত্যেকটি সারিতেও তিনটি বর্গ, আবার প্রত্যেকটি কলামেও তিনটি বর্গ, আবার প্রত্যেকটি কর্ণ বরাবর তিনটি বর্গ, তাহলে মূল বর্গটি অবশ্যই একটি তিন ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, এখন তোমরা একটু দেখো ম্যাজিক বর্গের পর এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ম্যাজিক বর্গ সংক্রান্ত, ম্যাজিক যোগফল সংক্রান্ত সূত্র। এবং এই সূত্রটি আমাদেরকে পরবর্তী ক্লাসে প্রয়োগ করে আমাদেরকে বিভিন্ন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে। এই যে ম্যাজিক যোগফল নির্ণয়ের সূত্র, মনে করি এন, এবং এন এন আবার কি, এন হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যখন যেখানে এন এর মান, এই যে এই চিহ্নটার সাথে তোমরা কিন্তু চতুর্থ বা পঞ্চম শ্রেণীতেই পড়েছো যে এন এর পর এটা একটা যে সম্পর্ক প্রতীক, এবং এখানে বলা হয়েছে যে ইংরেজিতে বলে গ্রেটার অর ইকুয়াল টু, আর বাংলায় বলে যে যে বড় বা সমান। তাহলে এন গ্রেটার অর ইকুয়াল টু 3, তার মানে এন এর মান হয় 3-এর চেয়ে বড় হবে আর না হলে 3-এর সমান হবে। কিন্তু ভুলেও এন এর মান 3-এর চেয়ে, আবার এন স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এন এর মান 3-এর চেয়ে ছোট হতে পারবে না। আচ্ছা, এখন আমরা দেখি, মনে করি এন ক্রমের ম্যাজিক বর্গের যোগফল নির্ণয় করি। যেমন একটু আগে যে যে চিত্রটি দেখলে সেটি হচ্ছে যে যে 3 ক্রমের একটি ম্যাজিক বর্গ, কিন্তু কিন্তু ম্যাজিক বর্গ তো আরো অনেক বড় আকারেরও হতে পারে, তাই না? এখন এখন এবং এবং এতটাই ধরো এতটাই বড় হলো আমি নিজেও জানি না যেখানে যে কয়টি ক্রমের ম্যাজিক বর্গ আছে। মনে করি এন ক্রমের ম্যাজিক বর্গের যোগফল নির্ণয় করতে হবে এবং এন এর মান স্বাভাবিক সংখ্যা এবং এন এর মান কমপক্ষে 3 হতে হবে, কারণ এন এর মান 2 হলে কখনোই ম্যাজিক বর্গ গঠন করা যাবে না। আর এন এর মান 1 হলে তো কথাই নেই, কারণ সেখানে একটাই বর্গ, এটা অবিভক্ত বর্গ। কিন্তু ম্যাজিক বর্গে অবশ্যই প্রদত্ত বর্গটিকে সারি এবং কলাম বরাবর সমান অংশে বিভক্ত করতে হবে। আচ্ছা, এবং দেখো সেক্ষেত্রে ম্যাজিক বর্গটি প্রত্যেকটি সারিতে এন সংখ্যক সমান আকৃতির বর্গ থাকবে এবং মোট সারির সংখ্যাও এন হবে। তাহলে আমাকে এখন দেখতে হবে যে প্রত্যেকটি সারিতে কতটি বর্গ আছে সেটা আমাকে দেখতে হবে, এবং সারির সংখ্যাও ঠিক তত কিনা সেটা আগে আমাকে দেখতে হবে। সেটি না হলে কিন্তু ম্যাজিক বর্গ তো দূরের কথা, বর্গ হবে না। এবার দেখো, অর্থাৎ মোট বর্গের সংখ্যা হবে এন গুণ এন সমান এন টু দি পাওয়ার 2। কারণ কেন এন গুণ এন হলো, কারণ এখানে দেখো যে একটি এই প্রত্যেকটা সারিতে যত প্রত্যেকটা সারিতে যতগুলো ছোট বর্গ পাওয়া যাবে এবং সবগুলো বর্গ যদি আমি হিসাব করি, তাহলে দেখা যাবে যে মূল বর্গটিতেও ঠিক ততটাই ছোট ছোট বর্গক্ষেত্র থাকবে। এখন দেখো যে একটি সারিতে, তাহলে এটাতে যেহেতু এন ক্রমের ম্যাজিক বর্গ, তার মানে একটা সারিতে কি, সারিতে বর্গের সংখ্যা এন থাকবে। তাহলে এনটা এবং সারির সংখ্যাও যেহেতু এন, তাহলে এন সারিতে এন গুণ এন সমান এন স্কোয়ার বা এন এর বর্গ কিন্তু লেখা হয়েছে। সেক্ষেত্রে বর্গ সমূহের জন্য চিহ্নিত সংখ্যা সমূহ হবে যথাক্রমে 1, 2, 3 আপ টু এন। এনটা এই জন্য লিখছে, আমি নিজেও জানি এন এন এর মান 3-এর চেয়ে সমান বা বড়, কিন্তু এনটা কোন স্বাভাবিক সংখ্যা হবে এটাকে আমি একটু জেনারেলাইজ করার জন্যই করছি, আর বীজগণিত সবসময় প্রতীক দিয়ে কাজ করে। আচ্ছা, এবার দেখো এই যে এখন তোমাদের মনে আছে কিনা জানি না যে এই প্যাটার্ন অধ্যায়টি, আমি কিন্তু যে প্যাটার্ন অধ্যায়টিতে আমি কিন্তু সমান্তর ধারা আলোচনা কিন্তু করেছি, এবং সমান্তর ধারার দুটো সূত্র কিন্তু আমি দেখিয়েছি। যে একটি হচ্ছে যে, এবং প্রথম পদকে এ, তারপর সাধারণ অন্তরকে আমি ডি দিয়ে চিহ্নিত করেছি এবং বলেছি যে একটি সমান্তর ধারার এন তম পদ হচ্ছে এ প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডি, এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক আচ্ছা, এবং দেখা গিয়েছিল যে একটি সমান্তর যে ধারার ক্ষেত্রে ধারার ওই প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টিকেও কিন্তু একটি সূত্র দেওয়া হয়েছে, এবং সূত্রের আলোকে
আমরা কিন্তু একটি নতুন সূত্র পেয়েছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, যেটি তৃতীয় প্যাটার্নের উপর তৃতীয় অনলাইন ক্লাসে যেটি প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে এবং দেখো যে এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটা কি হবে, 1+2 ডট 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 যোগ n, কারণ শেষে কেন n লেখা হয়েছে, যেহেতু প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ হচ্ছে 3, আর n সংখ্যক হওয়ার কারণে n তম পদটাই হচ্ছে যে তোমার হচ্ছে যে হচ্ছে n হবে, ঠিক আছে, কারণ n তম পদটাই তাহলে এখানে শেষ পদ হবে। তাইলে যোগফলটা কি হবে, 1+2+3 ডট 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 যোগ n। এখন এই এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র সম্পর্কে তোমরা অবগত হয়েছো, এবং সেটা দিয়ে কিন্তু প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলও নির্ণয় করেছো। যাই হোক, এখানে আমরা ওই সূত্রটি কাজে লাগাবো। এই যে দেখো, n × n+1/2, যেটি আমরা তৃতীয় অনলাইন ক্লাসে প্রমাণ করেছি, ঠিক আছে। এখন এখানে বর্গের সংখ্যা, এটা যেহেতু n ক্রম, আর বর্গের সংখ্যা টোটাল বর্গ যেহেতু n স্কোয়ার, তার মানে হচ্ছে যে টোটাল বর্গ n স্কোয়ার যদি হয়, তাহলে আমরা কি করব, যে স্বাভাবিক সংখ্যাগুলোর মান হবে 1 থেকে n স্কোয়ার, ঠিক আছে। এই জন্য ওখানে আমরা এইবার এই জন্য এখানে এই যে স্মল এন এর যে, তাহলে যোগফলটা হবে 1+2+3, আর ক্যাপিটাল এন স্কোয়ারের যে, আর স্মল এন এর জায়গায় হবে ক্যাপিটাল এন স্কোয়ার, ঠিক আছে। দেখো, এই যে যেহেতু n=n², কেন n=n², কারণটা হচ্ছে যে এখানে বর্গের সংখ্যা হচ্ছে n², আর বর্গের সংখ্যা n² মানে স্বাভাবিক সংখ্যা, শেষ স্বাভাবিক সংখ্যাটা অবশ্যই n² হবে। তাইলে এবং শেষ স্বাভাবিক সংখ্যাকে এখানে n এর জায়গায় n সমান এখানে n², তাহলে এখানেও n এর জায়গায় n², এখানেও n এর জায়গায় n², বাকিগুলো যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, 1 1 আছে, যোগ যোগ আছে, 2 2 আছে, যোগ যোগ আছে, 3 3 আছে, যোগ যোগ আছে, ডট 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 যোগ n আছে, আর ডট ডট ডট, আর n এর যে n সমান যেহেতু n², এই যে তাহলে n এর জায়গায় এখানে n², তারপর এখানেও n এর জায়গায় n², এখানেও n এর জায়গায় n² ভাগ, তাইলে তাইলে প্রথম n² সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n² ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট n² + 1 ভাগ 2, ঠিক আছে। তাহলে আমরা ওই n ক্রমের যে যে মূল বর্গটিকে আমি যে ক্যাপিটাল n সংখ্যক যে ছোট ছোট বর্গক্ষেত্রে বিভক্ত করলাম, এবং প্রত্যেকটি বর্গক্ষেত্রকে আমি যে 1 থেকে যে আমি ক্রমিক সংখ্যা দিয়ে লেবেলিং করলাম, ওই ক্রমিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n² ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট n² + 1/2, ঠিক আছে। আচ্ছা, এইবার এখন তোমরা একটু দেখো যে আমি কিন্তু বারবার বলছি আমাকে ম্যাজিক যোগফল কিন্তু নির্ণয় করতে হবে। আর ম্যাজিক যোগফল কিন্তু বারবার বলেছি যে প্রত্যেকটি সারি অথবা প্রত্যেকটি কলাম অথবা প্রত্যেকটি কর্ণ বরাবর যে যদি একই রকম যোগফল পাওয়া যায়, তাহলে ওই যোগফলটাকেই ওই ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল বলে। আচ্ছা, এখন দেখি পরবর্তী আলোচনাটি। এই যে ম্যাজিক বর্গ গঠনের জন্য স্বাভাবিক সংখ্যা সমূহকে এমনভাবে পুনর্বিন্যস্ত করতে হবে যেন প্রত্যেকটি সারির সংশ্লিষ্ট যোগফল, প্রত্যেকটি স্তম্ভের সংশ্লিষ্ট যোগফল এবং প্রতিটি কর্ণের সংশ্লিষ্ট যোগফল, এই তিনটা যোগফল যাতে পরস্পর সমান হয়। যেহেতু সারি সমূহের সংশ্লিষ্ট যোগফল সমূহের সমষ্টি প্রথম n² সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এখন দেখো যে আমাকে যদি সবগুলো এখন দেখো যে প্রথম সারি, দ্বিতীয় সারি এবং শেষ সারি, প্রত্যেকটি সারি যোগফলগুলো যদি বের করি, তাহলে দেখা যাবে ওই যোগফলগুলোকে যোগ করলে নতুন যে সংখ্যা পাওয়া যাবে, ওই সংখ্যাটা হচ্ছে, আমি যদি প্রত্যেকটা বর্গকে যদি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি, তাহলে সেই মানে গণনা নির্ধারক সংখ্যার সমান সেই স্বাভাবিক সংখ্যা কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, এই যে n² ইন্টু n² + 1/2, এখন যেহেতু আমি আগেই জানি যে এটি যেহেতু n ক্রমের হচ্ছে যে মানে n ক্রমের ম্যাজিক বর্গ, তাইলে সারির সংখ্যা হচ্ছে n। তাহলে এবং দেখা যাবে যে, এবং একটা কথা কিন্তু বলা আছে যে তাহলে n² সংখ্যক যদি সারি হয়, n² সংখ্যক সারির যোগফল হচ্ছে n² ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট n² + 1 ডিভাইডেড বাই 2। তাহলে n² যে স্বাভাবিক সংখ্যাটিকে, আর যেহেতু সারির সংখ্যা n, তাহলে আমাকে এই যোগফলটিকে n ভাগে বিভক্ত করতে হবে।
দেখো, কারণটা হচ্ছে যে প্রথম এন স্কোয়ার সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের কিন্তু এখন সারি আছে কয়টা এন, তাহলে এন সংখ্যক সারির যোগফল যা হবে প্রথম এন স্কোয়ার সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল তাই হবে। এবং তাহলে যেহেতু সারির সংখ্যা এন, তাহলে এই যোগফলটিকে আমাকে এন দিয়ে ভাগ করলেই প্রত্যেকটি সারির সংশ্লিষ্ট যোগফল পেয়ে যাব। এবার দেখো পরের স্লাইডে, এই যে অতএব প্রত্যেকটি সারির সংশ্লিষ্ট যোগফল, এই যে কেন এখানে এন দিয়ে ভাগ করছি, কারণ এই যে এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস 1/2, এটা কি, এটা হচ্ছে যে সবগুলো সংখ্যার যোগফল। এবং সবগুলো সংখ্যাকে স্থাপন করলে দেখা যায় মোট তিনটি, এখানে মোট এন সংখ্যক সারি হয়। তাহলে এন সংখ্যক সারির যোগফল যদি এইটা হয়, আর প্রত্যেকটা সারির যোগফল হলে এই যে এই যোগফলটাকে এন 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 ভাগ ভাগ করতে হবে, এই জন্য ভাগ এন লেখা হয়েছে। ঠিক আছে, এখন তোমরা যে যে ভগ্নাংশের ভাগ কিন্তু তোমরা শিখে এসেছো, সেটি হচ্ছে প্রথম ভগ্নাংশটি যা ছিল তাই থাকবে, তারপর গুণ চিহ্ন দিয়ে যে যে শেষের ভগ্নাংশটি লব হরের দিকে যাবে, হর লবের দিকে যাবে। যেমন এখানে দেখো ভাগের পর এন আছে, এন এর নিচে কিছু নাই, তাহলে বুঝতে হবে এনটা যাবে লবের ঘরে, আর হরে একটা অদৃশ্য এক থাকবে। এবং সেটিকেও আমাকে ভাগ থেকে গুণে কনভার্ট করতে গেলে সেটিরও বিপরীত ভগ্নাংশ আমাকে নিতে হবে। এই যে এখানে ভাগটা কি গুণ হয়েছে, তাহলে এই এন এর বিপরীত ভগ্নাংশ কি n/1। এবং তোমাদের বিপরীত ভগ্নাংশের ধারণাও তোমরা পঞ্চম শ্রেণীতেই পড়ে এসেছো। যদি মনে করো যে একটি স্বাভাবিক সংখ্যার বিপরীত ভগ্নাংশ লিখতে গেলে আমাকে স্বাভাবিক সংখ্যার লবকে উপরে লিখতে হবে, আর বিপরীত সংখ্যাটিকে আমাকে হরের ঘরে লিখতে হবে। এইবার তুমি দেখো এন এর সাথে এন স্কোয়ার তুমি যদি ভাগ করো, বা এন স্কোয়ারকে কি এন ইন্টু এন লেখা যায়, তাহলে একটা এন এর সাথে এই এন কাটলে আর একটা এন কিন্তু থাকে, এই যে এন, আর বাকিগুলো যা ছিল তাই থাকে। তাইলে সুতরাং প্রত্যেকটি সারির সংশ্লিষ্ট যোগফল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে আমি যদি এবার কলাম ধরে করি, এই যে প্রত্যেকটি স্তম্ভের এবং প্রত্যেকটি কর্ণের যোগফলও যে এইটাই হবে। ঠিক আছে, তাহলে সুতরাং একটি এন ক্রমের ম্যাজিক বর্গের যোগফলটা কি হবে, এন ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি বিষয়ে আলোচনা করেছি। আমরা আজকে যেটা আলোচনা করেছি, যে সেটি হচ্ছে যে প্রথমে আমরা আলোচনা করেছি আজকে যে একই জাতীয় একই শ্রেণীভুক্ত নির্দিষ্ট সংখ্যক বস্তুকে কিভাবে বর্গাকারে সাজানো যায়, এবং সেটি একটি চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করেছি। এরপরে আমরা বর্গের একটি বিশেষ ধারণা আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে ম্যাজিক বর্গ কি, এবং ম্যাজিক বর্গের আলোকে কিভাবে একটি ম্যাজিক বর্গ তৈরি করা হয় সেটিও কিন্তু আলোচনা করেছি। এবং সেটি একটি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের উদাহরণ আমরা ব্যাখ্যা করেছি। এবং পরিশেষে আমরা কি করেছি, পরিশেষে আমরা ম্যাজিক যোগফলে এবং এই সংক্রান্ত আলোচনায় আমরা কিন্তু ম্যাজিক যোগফলের ধারণাটিও পেয়েছি, এবং ম্যাজিক যোগফল নির্ণয়ের সূত্রটিও আমরা আজকে প্রতিষ্ঠা করেছি। এবং এই যে যে এন ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক যোগফল যে এটা হয়েছে, সেটি আমরা পরবর্তী ক্লাসে আমরা যে বিজোড় ক্রমের জোড় ক্রমের ম্যাজিক বর্গের যোগফলে আমরা কাজে লাগাবো, এবং কিভাবে একটি বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা যায় সেটি আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল। তোমরা যে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে রেখে তোমরা যে পড়াশোনা কার্যক্রমে সক্রিয় থাকছো, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। থ্যাংক ইউ অল।